দর্শক আবার আমন্ত্রণ আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। রতন ভাই, বিরতির আগে সেলিম ভাই যে বিষয়টি বলছিলেন যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, বাজেটে অ্যালোকেশন আসছে, কিন্তু দুর্নীতি এবং সামাজিক নিরাপত্তা এই বিষয়টি সরকারের এবং দুটি রেফারেন্স আমাদের দিয়েছেন যে বিভিন্ন আন্তর্জাতিক কিছু জার্নাল এসেছে এই বিষয়গুলো কোট করেছেন। এই বিষয়টি কিভাবে অ্যাড্রেস করবে? ভাই যেটা বলছিলেন একটা হলো স্পেকুলেশন, একটা অনুমান নির্ভর একটা শব্দ। আমি এখন এটা মনে করি সুশাসনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ। এখন রাষ্ট্রের এই 4 মাসের মধ্যে যে প্রশাসনটা পেয়েছে, এই প্রশাসনটা কারা এবং প্রশাসনের যে মনোভাব, এই মনোভাবটা কিন্তু আগের সেই মনোভাবটা নেই। কারণ তাদের মধ্যে অতীতের দীর্ঘদিনের তাদের যে সার্ভিসটা তারা দিয়েছে, ওইখানে অনেক পুলিশ অফিসার বলেন, সরকারের বিভিন্ন অর্গানিক বডিতে যারা যারা আছেন, তাদের কিন্তু মনের অজান্তে না, তারা জানে অতীতে তারা কি করেছে। না পারতেছে তারা এই চাকরি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে যেতে, না পারতেছে দায়িত্ব নিয়ে ওই মনোবলটা নিয়ে কাজ করতে। ফেসি সরকারের কি ছিল যে দানব এইভাবে চেয়েছে, সামহাউ আমাকে এটা করে দেখাতে হবে। দানবকে টিকলে আমাদের চাকরিটাও থাকবে, প্রমোশন হবে, লুটপাটটা সমভাবে আমরা করতে পারবো। বাট এই সরকারের কাছে তো ওই জিনিসটা এখন নেই। সরকারের একটা জবাবদিহিতার জায়গা আছে। সরকারের ভবিষ্যতে 5 বছর পর জনগণের কাছে যাবে, মানুষের একটা পরিবর্তন হচ্ছে মানসিকভাবে। ওই জায়গাতে কিন্তু আমার মনে হয় অতীতের কোনো ধারাবাহিক মানে রাজনীতি এবং অতীতে যেটা হয়েছে এই ধরনের বস্তাপচা রাজনীতিতে মানুষ আর ফিরে যাবে না। এখন ভাই যেটাকে মানে একটু মানে কথা বলেছে, উন্নয়নের যে কাজগুলো আমার তারেক রহমান যে কাজগুলো হাতে নিয়েছে, দেখেন 25 কোটি গাছ 5 বছর লাগাবে। তো যেই মানুষটা সরকারের রাষ্ট্রের দায়িত্ব থেকে বনায়নের জন্য, পরিবেশের জন্য, জলবায়ুর যে আমাদের একটা যে আতঙ্কিত অবস্থা ভবিষ্যতের জন্য, উনি 25 কোটি গাছ লাগাবার জন্য আমাদেরকে দলীয়ভাবে নির্দেশ দিয়েছেন। তো সেইখানে খাল খননের কোনো পর্যায়ে গিয়ে কোনো গাছ যদি কাটা যায়, আচ্ছা আপনি ধরেন একটা গাছ কাটবো, আমরা তো অনেক সময় গাছ কাটতে গিয়ে পরবর্তী আমরা 5টা গাছ লাগাবো। আমরা যখন স্কুলে যাই বাচ্চাদেরকে এইভাবে মোটিভেটেড করি যে তোমরা প্রতিজন 5টা করে গাছ লাগাবা। আমাদের কোনো ইন্টেনশন নেই বা এটা হওয়ার কথাও না যে আমি যেখানে 25 কোটি গাছ লাগাবার জন্য আমি জাতির কাছে আমি অঙ্গীকারবদ্ধ, সেখানে খাল কাটতে গিয়ে কোন গাছটা কাটা গেল ওইটা আমার ইচ্ছাকৃত কিনা, বা ওই একটা গাছ কাটতে গিয়ে আমার খালের যে আমার গতিধারাটা, গতি ব্যাগ যেটা আমার তৈরি করতে হবে, ওইটার জন্য আমি একটা গাছ কাটবো, পরক্ষণে কিন্তু আমি ওখানে 10টা গাছ আমি লাগিয়ে দিয়ে আসবো। এটা কিন্তু আমার অঙ্গীকার, এটা আমার দায়িত্ববোধের মধ্যে কিন্তু এটা আমার পড়ে। তারপরে আপনার এই যে এইখানে আমার 20,000 কিলোমিটার আমার খাল খনন করতে হবে। আপনি সব জায়গায় দেখেন এই খালগুলো, কোন খালগুলো খনন করতে হবে। কয়েকদিন আগে আমার মিরকাদিমে একটা পৌরসভায় প্রধানমন্ত্রী সামহাউ একটা পেপারের একটা ফুটেজ দেখেছেন, দেখেছে 25 বছর যাবৎ মীরকাদিমে ওই কাজলি খালটা বন্ধ হয়ে গেছে। উনি পরের দিনই আমাদের প্রতিমন্ত্রী মহোদয় সালাম সাহেবকে পাঠিয়ে একেবারে বেকু লাগিয়ে, এখন তো আমাদের উন্নতি হয়েছে না, আগে ওরা কোদাল দিয়ে করব, আর ওরা কোদাল দিয়ে আমার যে শ্রমিকের যে ইয়েটা সেটা শ্রমিকের জায়গায় শ্রমিক করবে, আবার যে জায়গায় বেকু লাগানো দরকার, হ্যাঁ ও আমার যেখানে যে রিকোয়ারমেন্টস দরকার, মাঝে মাঝে পল্টনের উপর এই বেকুটা রেখে তারপরে এখন ধরুন বর্ষাকাল পানি চলে আসছে। আমার ইন্টেনশনটা কি, সবচেয়ে ব্যাপার হলো যে আমার যে উদ্যোগটা, এই উদ্যোগটা কৃষি নির্ভরতার জন্য আমার এটা হয়েছে। খাল খনন হলে এই যে বন্যার মধ্যে দিয়ে বাংলাদেশের যে সব সময় প্রতি বছর যে বন্যার মধ্যে আমার যখন খাল খননটা দেখবো, আমার এদিক দিয়ে দেখেন তিস্তা ব্যারেজ হচ্ছে, আমার পদ্মা ব্যারেজের মধ্যে দিয়ে তিস্তা, আমার যে সবগুলো কাজ কিন্তু জাতি গঠনের উন্নয়নের জন্য। আমার মনে হয় এটা আমরা পত্রিকায় যেটা দিয়েছে, পত্রিকা একটা রিপোর্ট, আমি বলবো না এটা ফলস, বাট পত্রিকা আমাদেরকে সচেতন করেছে, আমার তো শুনতে অসুবিধা নাই। বাট এর থেকে আমি শিখলাম আমার যদি এই কাজের মধ্যে, তারপরে এখানে বলছে কর্মীরা দুর্নীতি মানেতে জড়ায় গেছে। আপনি দেখেন ফ্যামিলি কার্ড 4 কোটি মানে ফ্যামিলি কার্ড দেবে, ওখানে আমার মুন্সিগঞ্জে একটা ফ্যামিলি কার্ডে যায় নাই। তা এখন বলি ভাইয়া তা আমার তো কার্ডই গেল, আমি দুর্নীতি কোথা থেকে করবো, মানে সে ফর এক্সাম্পল আমার এটা বলতে হচ্ছে না, যেসব জায়গায় গিয়েছে সেখানে হয়তো কোনো কমপ্লেইন এসেছে। এটা আবার বলার জন্য বলা, আমরা তো অনেক কিছু আমি দেখেছি। শুনেন, বাংলাদেশে যদি এই কার্ডটাকে যদি, তাহলে আমি বলি এই কার্ড যখন দেওয়া শুরু হলো, রাখ তোর ফ্যামিলি কার্ড, এই ধরনের আমরা তো তখন মানে আমার বিরোধীর পক্ষ থেকে আমরা এটা শুনেছি। উদ্যোগটা মহৎ কিনা এবং উদ্যোগটা সঠিকভাবে সুচারুভাবে আমরা সততার সহিত পালন করছি কিনা, এইটা অবশ্যই আমি
এই দায়িত্ব থেকেই বলি, এইখানে ওপেনে বললাম, অবশ্যই ওনারা আমাদের ভুলগুলো, আমাদের যদি কোথাও গলতি থাকে সেগুলো ওনারা ধরায় দিবে, কিন্তু আমার একটা ভালো উদ্যোগকে ওনারা কথায় কোনো মানে পরাভূত করে আমার এই উদ্যোগটাকে ওনারা বিফল করতে পারবে না, কারণ উই আর কমিটেড টু পিপলস। আমরা মনে করি যে আমাদের যা করণীয় আমরা ভেবেচিন্তে, তারেক রহমান এই যে বিদেশে বসেছে, এই যে দেখুন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যতগুলো কার্ডের মাধ্যমে উনি যে ন্যারেটিভটা তৈরি করেছেন জনগণের জন্য, এটা অ্যাপ্রিসিয়েট। যেমন আমার এলাকায় যখন আমি যাই, কই আমরা তো এখনো তো ফ্যামিলি কার্ড পেলাম না, আমরা কৃষক কার্ড পেলাম না, মানুষের যে আগ্রহটা, এই আগ্রহটাই তো তারেক রহমানের সফলতা। সুতরাং আমি এটাকে বলি, আমরা ওনাদের বলার মধ্যে দিয়ে বা পত্রিকার কোনো নিউজের মধ্যে দিয়ে সত্যিকারের যদি এটা যদি বস্তুনিষ্ঠ হয়, সেখানে আমরা কোথায় হয়েছে আপনার মাধ্যমে নিশ্চয়ই এই বিভিন্ন সংস্থা কিন্তু এই কথাগুলো শুনে। নির্দিষ্ট যদি এরকম কোনো জায়গা হয়, তারেক রহমান প্রতিটা জায়গায় ইনশাল্লাহ সেটা মনিটর করছে। আমার মনে হয় ওনার চোখকে ফাঁকি দিয়ে বা ওনার ইনফরমেশনের গ্যাপে থেকে কোনো কর্মী করে আখেরে সেই কর্মী সেফ পাবে, চিন্তা করতে পারে, বা কেউ যদি নিষেধ করতে পারে, বাট এইটা কেউ সফল হবে না। এটা আমি নিশ্চিতভাবে এটা আপনার শোয়ের মাধ্যমে আমি ওনাকে আমি আশ্বস্ত করতে চাই যে আমাদেরকে সচেতন করুক, সতর্ক করুক জনগণকে, যে আমরা ভালো কাজে উদ্যোগকে যেন ব্যক্তিগত কোনো লাভজনক প্রতিষ্ঠা বা লাভজনক চিন্তার মধ্যে যে আমরা যেন কখনো এটাকে চিন্তা করে না করি। জি, সেলিম ভাই, আজকে একটি ভিন্ন বিষয়ে কথা বলছি, যেটা আমাদের হেডলাইন্সে এসেছে। আজকে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় জাসদ সভাপতি হাসনাত ইনুকে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি এমন একটি রায়, এবার আমরা অনেকদিন পর দেখলাম যে রায়ে বাদী বিবাদী পক্ষ কেউই খুশি নয়। আসলে যে এটা ট্রাইব্যুনাল দিয়েছেন, পরবর্তীতে হয়তো প্রসিকিউশনের এই রায় হতে পারে। হত্যা মামলা রায় হিসেবে বিষয়টি কিভাবে দেখছেন? যে আমি প্রথমত বিচারটা হলো একটু হলো এটা ইতিবাচক, বিচারটা ওটা হলো, কিন্তু আমার মনে হয় এখানে বড় সমস্যাটা হয়েছে চিফ প্রসিকিউটরকে, যিনি খুব দক্ষতার সহিত এই জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে মানে চিফ প্রসিকিউটর হিসেবে তিনি যে ভূমিকা রাখতেছিলেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, তিনি একজন দক্ষ প্রসিকিউটর হিসেবে ভূমিকা রাখছিলেন। হঠাৎ করে তাকে চেঞ্জ করে যাকে দেওয়া হয়েছে, কারণ হাসানুল ইনুকে এই শাস্তি হওয়ার, আমরা সাধারণ মানুষ হিসেবে, বিচারকরা মাননীয় বিচারকরা বিচার করছেন, নিঃসন্দেহে বিচারকরা বিচার কিভাবে করেন, বাদী বিবাদীর বক্তব্য তারা শোনেন। প্রসিকিউটরদের দায়িত্ব হলো এই ঘটনাগুলো যে সত্য এবং আসামিরা যে শাস্তি বেশি পাওয়ার যোগ্য, এটা প্রুভ করা। এখানে যদি তারা সেই রকম কাগজপত্র, সেরকম ডকুমেন্টস সহ করতে না পারেন, তাহলে বিচারপতিরা তো আর ইচ্ছে মতো কোনো রায় দিতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে হাসানুল হক ইনুর মতো মাস্টার মাইন্ড এই বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি এবং শেখ হাসিনার রাজনীতির সবচেয়ে বড় ভুল হলো এই বামগুলোকে তার কোলে নেওয়া এবং প্রতিটা মুহূর্তে তাকে মিসগাইড করেছে। এই যে জামাত ইসলামীকে 1 আগস্ট নিষিদ্ধ করলো 2024 সালে, 2024 সালের 1 আগস্ট নিষিদ্ধ করলো, সারা দেশ একটা তোপের মুখে, মানে একটা জ্বলন্ত কড়াইয়ের উপরে দেশ চলতেছে। সেই জায়গায় জামাতের মতো একটা সুশৃঙ্খল, সারা দেশে যার নেটওয়ার্ক আছে, সেই পলিটিক্যাল পার্টিকে ওই সময় নিষিদ্ধ করা, এটা হাসিনা চেয়েছিল, হাসিনার হয়তো মনে ছিল, কিন্তু তাকে এই জায়গায় নিয়ে যেতে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করেছে তার মধ্যে এই হাসানুল হক ইনু একজন, রাশাদ খানের একজন, এবং এই লোকটা আসলে টোটালি একটা সন্ত্রাসী চরিত্র তার। তো সেই লোকটার আজকে এত বড় একটা ঘটনার বিচার হলো, সেই বিচারে তার মাত্র 30 বছরের সাজা, যার মধ্যে 10 বছর তাকে কাটতে হবে। এইটা আসলে অকল্পনীয়। এখানে আমি মনে করি যে প্রসিকিউটরদের, গভর্নমেন্ট প্রসিকিউটর যিনি ছিলেন, যারা টিমটা ছিল, আমার মনে হয় তাদের দুর্বলতা আছে এবং এটা হয়তো আবার রিএক্সামাইন হবে এবং ভবিষ্যতে হয়তো এটা আরও বাড়বে, এটা আমরা আশা করি। কারণ এত ছোট সাজা হওয়ার কথা নয়, এত বড় ঘটনার এত সুযোগ। নর্মালি আমরা বলছি বিচার তো আমরা বুঝি না, বিচার তো বিচারকরা করেছেন, কিন্তু বিচারকদেরকে যে পেপার, যে ধরনের তথ্য, যে ধরনের উপাত্ত দেওয়ার কথা, সেগুলো দেওয়া হয়েছে কিনা আমরা মনে করি সরকারের এই জায়গায় হাত দেওয়াটা, যাদের মেয়াদ ছিল বা ধরেন বিভিন্ন জায়গায় তারা এই কাজটা করেছে সরকার, এই প্রসঙ্গক্রমে বলছি, বিশ্ববিদ্যালয়ের বিসিদেরকে বদলে দিয়েছে, তার মেয়াদ আরও 2 বছর বাকি ছিল। তো আজ কন্ট্রাক্টের যে টাইমটা ছিল, এটা মানলে কী অসুবিধা হতো? এটা তো নিউট্রাল গভর্নমেন্টের সময় নিয়োগ পাওয়া। এবং আমরা দেখছি যে একটা দলীয়করণের চেষ্টাও, আমার মনে হয় দেশের যারা অফিসার আছে, যারা বিভিন্ন জায়গায়
বিভিন্ন দায়িত্ব পালন করছে তাদেরকে শুধুমাত্র কোনো পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে হয়রানিমূলক কিন্তু একটা তো অভিযোগ উঠেছে যে ইন্টারিমের সময় অনেক ক্ষেত্রে যে ভিসিদের কথা বললেন, না আপনি আমার দেশ পত্রিকায় জি, আমার দেশকে সেখানে আমি কেন আনছি? একটি বিশেষ এই দলের মুহূর্তে আমার লোকদের বা দেশ বিশেষ পত্রিকাকে আপনি দলীয় মনোভাব কোনোভাবে সম্পন্ন লোকদের এই সরকারের সেখানে রিক্রুট করা প্রতিপক্ষ হয়েছে, মনে এই করতে অভিযোগ কিন্তু পারেন না। উঠেছে ফ্যাসিবাদের সেলিম ভাই। লড়াইয়ে আমার দেশের সম্পাদকের ভূমিকা তো অবিস্মরণীয় একটা ভূমিকা উনি রেখেছেন। উনি নিজেও আক্রান্ত হয়েছেন ফ্যাসিবাদের দ্বারা। আমার দেশের সম্পাদক উনি লিখেছেন কিন্তু দলীয়করণের ওনার পত্রিকা বড় ব্যানার হেডলাইন করেছে যে যেভাবে দলীয়করণ করা হচ্ছে পিসি নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন জায়গায়, এটা কাম্য ছিল না, এটা তাড়াহুড়ার দরকার ছিল না তো। কারণ বিএনপি সরকার তো ব্রুট মেজরিটি নিয়ে পাওয়ার এসেছে, কয়েকটা বিসি আর কয়েকটা আপনার সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা তারা তো আর সরকারকে উল্টে দিতে পারবে না, সরকারকে বদলে দিতে পারবে না। এইসব অফিসারদেরকে আপনার সময় দেওয়া দরকার ছিল বা তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে সুযোগ করে দেওয়া দরকার ছিল। এমন অফিসারও আছেন যারা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেশের পক্ষে, কিন্তু তাদেরকে দলীয় বিবেচনায় এর চেয়ে অনেক কম যোগ্য, কম রেপুটেশন, যার অনেক কম মানে সার্বিক দিক থেকে এক্সপেরিয়েন্স, সেসব লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এইসব কারণে আমি বিচারের প্রসঙ্গে এটা আনলাম। আর বিচারটা যে এইভাবে হলো, এটা আমার মনে হয় যে প্রসিকিউশন এই টিমের না বদলাইলে হয়তোবা ভিন্ন কিছু হতে পারতো। তারা আরও যোগ্যতার সহিত, দক্ষতার সহিত হয়তোবা তারা এই বিচারকে তারা ত্বরান্বিত করার করতে, সঠিক রায় পাওয়ার ক্ষেত্রে তারা হয়তো বিচারকদেরকে সহযোগিতা করতে পারতেন, যেটার অভাবের কারণে এটা হয়েছে। এটা আপনার অভিমত। রতন ভাই, বিচার হাসানুল হক ইনুর যে 30 বছরের সাজা কিন্তু ভোগ করতে হবে 10 বছর, এই বিষয়টি নিয়ে কথা শুনবো। আরেকটি বিষয়, প্রধানমন্ত্রী মানে উপদেষ্টা কিন্তু আজকেও বলেছেন, উনি সপ্তাহ দুয়েক আগেও আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়ে কথা বলেছেন, যে আওয়ামী লীগ এবং স্থানীয় সরকারের নির্বাচন ক্ষেত্রে আওয়ামী লীগ কীভাবে অন্য নামে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে বলেছেন। আজকেও বলেছেন যে রিফাইন বা অন্য নামে আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। আসলে এই বিষয়টি বারবার কেন আসছে? একটা ডিক্লারেশন তো সরকারের পক্ষ থেকে আছেই, এই বিষয়টি বারবার সরকারও বিভিন্ন ভাবে জানিয়ে দিচ্ছে। এর আগে স্থানীয় সরকার নির্বাচন ক্ষেত্রে বলা হয়েছে এবং আজকেও উপদেষ্টা বললেন যে অন্য নামেও করতে পারবে না। আসলে বিষয়টি কি বারবার এভাবে কেন আসছে? এটা তো একটা ক্লিয়ার মেসেজ আছে। প্রথমে ইনুর ব্যাপারে কথা বলি। ইনু এমন একটা জিনিস, আপনার যতগুলো আপনাদের ফাইল ফটোতে যান, এই যে 16টা বছর দেশ চালালো, ওরা তো কিন্তু ব্যক্তিগতভাবে নিজের আদর্শের উপর কিন্তু জাসদ করে কিন্তু কোনো পার্লামেন্টের মেম্বার হয় নাই, মন্ত্রী তো প্রশ্ন ওঠে না। হাসিনার তো দোষগুলো কোথায় জানেন? কিছু কিছু কুলাঙ্গারকে উপর ভর করছে, আর কুলাঙ্গাররা ওই যে ফেসিস্টের উপর ভর করছে। কারণ আমি ডুববো বা আমি কিছু পাইতে চাই, আপনাকে অবলম্বন করেন। ধরেন আওয়ামী লীগের যে অবস্থান ছিল, সেটা সরকারি দলে থাকুক বা বিরোধী দলে থাকুক, তো বিরোধী দলে ছিল, ধ্বংস তো হয় নাই, 32 নম্বরে তো হাত পড়ে নাই। এই কুলাঙ্গারদের কথা শুনতে গিয়ে আপনি যত ফাইল ফটোগুলো দেখেন, যতগুলো বক্তৃতা দিয়েছে, বক্তৃতার শুরুতেই ওর নিজস্ব স্টাইলে বিএনপি জামাত, জামাত বিএনপি, মানে সকালবেলা নাস্তা খাওয়ার সময় যেটা শুরু করে, এই একটা মানে মানে তার বয়ান দিয়ে শুরু করে, শেষ অংশ রাত্রে শোয়ার সময় তার মনে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে, এইখানে আমাকে এইটা করে জঙ্গি বলেন, পরবর্তী যে কোনো অকারেন্সের ক্ষেত্রে বলেন, এইটা ট্যাগিং করে কি করেছে, আজকে জামাতকে জনপ্রিয় করেছে। আজকে এতটুক আপনি দেখেন, এই যে বললো যে 1 আগস্ট 2024 নিষিদ্ধ করে, এটা তো 14 দিল জোট তো নিষিদ্ধ করছে। আর রাশিদ খান মেনন তো ওর, হ্যাঁ ওর লাইফ আছে, মানে এক্সটেনশন লাইফটা যে হলো, বেগম খালেদা জিয়া ওই যে গুলিটা খাওয়ার পরে বেগম খালেদা জিয়া তখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, উনি নিজ রাষ্ট্রীয় খরচেই, বাট বেগম যে এতটুকু আন্তরিক ছিলেন, ওনাকে কিন্তু বিদেশ থেকে চিকিৎসা করতে নিয়ে আসছেন। আবার উনি কিন্তু পার্লামেন্টে বলেছে এটা কোনো ইলেকশনই হয় না। আপনার তো সব আমরা কোথাও ভুলে জানি, মানে একটা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য ওদের চরিত্রগতভাবে ওদেরকে বিশ্লেষণ করবো না। শুধু এতটুকু বলি, ওই মামলায় কি হয়েছে, এক মামলায় কতগুলো মামলা ওদের জীবনে। আমার মনে হয় বাংলাদেশে গণতন্ত্র থাকলে, এই রাষ্ট্র কাঠামো যেই শহীদের রক্তের উপর, যে পাটাতন উপর দাঁড়িয়ে এই রাষ্ট্রটা এখন গণতান্ত্রিক রাষ্ট্র হয়েছে, এইটার মধ্যে ন্যায্যতা থাকবে, ইনসাফ থাকবে, আইনের যে ব্যত্যয়ের মধ্যে দিয়ে ওরা বাংলাদেশে কোনোদিন আর জেলখানার বাইরে আলোর মুখ দেখবে না। সেটা 10 বছর হলো না ফাঁসি হবে কোনটা, ওদের তো মামলা এরকম অনেক। সুতরাং এক মামলায় খেলো, তারপরে এই মামলায় কোনো ফাঁক ফোকর দিয়ে
কি হলো এটা আমাদের এখন বাংলাদেশের রাজনীতিতে ওদের নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমার খাল খনন হবে না, ওদের দিয়ে কাজ করলে আমাদের দেশের উন্নয়নটা হবে না। ওরা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিল, এবং আমি বললাম তো ওদের বর্ণনার কারণে আজকে জামাত ইসলাম সবচেয়ে আজকে এই অবস্থা। শুনেন, মানুষকে পিষতে আপনি মিথ্যা জুলুম করতে করতে মানুষের তো আবেগ হৃদয় ওটা ওদের প্রতি ঘৃণা চলেছে, পাশাপাশি এই গণতন্ত্রের প্রতি মানুষ এই জায়গায় চলে আসছে। আজকে জাতীয়তাবাদী দল, আমি তো বারবার আপনাদের ক্যাথলিক বলতে চাই যে তারেক রহমান নেতৃত্বে বিদেশ থেকে এই বিএনপির কোনো ক্ষমতা আসবে না, এই বাংলাদেশে এই বর্ণনাটা আমরা শুনেছি। তো সুতরাং বিএনপিকে যেভাবে চেপেছে ওই চাপার ফলে কি হয়েছে, বিএনপি ইনশাল্লাহ আজকে জনগণের ভোটে আজকে ক্ষমতায়, এবং একক বিরোধী দল হিসাবে আজকে এই যে উত্থানটার পেছনে আজকে মনে করি ওরাই দায়ী। সুতরাং ওদের কি হলো আমাদের ওইটা নিয়ে আমাদের কোনো ভাববারও বিষয় নাই। এবং আমরা আগামী দিনে অন্তত আরেকটা কথা আপনি বলেছেন, যেটা আইন করে ওদেরকে বন্ধ করেছে, আইন করে আসলে বন্ধ করা কোনো লাভ হয় না। আপনার বুঝতে হবে আজকে জাতীয়তাবাদী দল রাষ্ট্রের দায়িত্বে এবং জামাত ইসলাম বিরোধী দলের দায়িত্বে এবং এনসিপি বেহারা যারা আছে, আমরা যদি গণতন্ত্রকে আমরা সত্যিকার অর্থে ভালোবাসি এবং এই শ্রদ্ধাবোধ এবং গণতন্ত্রের প্রতি যে আমাদের লালন করা যে আমাদের ঐতিহ্য, যেটা তিনবার বিএনপি ক্ষমতায় ছিল জিয়াউর রহমান আমল থেকে আরম্ভ করে, এই যে আমরা জেনেটিক্যালি দেখেন আজকের যে ধারাবাহিকতা জাতীয়তাবাদী দলের যে আজকে বিজয়টা এবং ধ্বংসস্তূপের একটা উপরে কিন্তু তারেক রহমানকে বাংলাদেশের মানুষ আল্লাহর রহমতে ওনাকে ক্ষমতায় বসিয়েছে। এখন ওনার একটাই কি, উনি জীবদ্দশায় দেখলেন ওনার বাবা চলে গেলেন কিভাবে সম্মানিত হলো, ওনার মা চলে গেল কিভাবে, নিজের ভাই মানে সম্মানিত হলো। কেন? নিশ্চয়ই এই যে কেনর মধ্যে ওনার যে উপলব্ধি, ওনার যে মানে অনুভূতি এবং ওনার যে দায়িত্ববোধ এবং বাংলাদেশের মানুষের জন্য কি করতে হবে এটা নিশ্চয়ই উনি বুঝে দেখেই মানে এই বুঝার কারণে ইনশাল্লাহ বিএনপিকে আজকে এই ক্ষমতায় আসছে ওনার হাত ধরে। হাসিনা সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? বিএনপিকে ভাগ করতে পারেনি, এবং ভাগ না করতে পারার কারণটাই কিন্তু তারেক রহমানের অটুট একটা মনোভাব, ওনার ভিশনারি এবং আত্মপ্রত্যয়, যে ওনার যে দলকে এককাট্টা রাখার জন্য যাকে যেভাবে যখন যেভাবে মানে যোগ্যতা অনুযায়ী যাকে যে রিপ্লেসমেন্ট দেওয়া দরকার উনি এটা করেই কিন্তু আজকে কিন্তু এই জায়গাটা আসছেন। সুতরাং আমি মনে করি আমাদের চিন্তার মধ্যে, হ্যাঁ সবসময় চিন্তা করলে সঠিক হবে তা না, কিন্তু ওনার যে সার্বিক যে একটা মনিটরিং হচ্ছে এবং ওনার মানে ওনার মধ্যে যে গণতন্ত্রায়ন, ওনার মধ্যে যে ভবিষ্যতের ভিশনারি মানুষ, এবং আমার মেরুদণ্ড সোজা রেখে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বন্ধুত্বের কোনো প্রভুত্বের কাছে আমি নিজেকে মাথা নোয়াবো না, কিন্তু আবার কারোর সাথে আমি ওই পরিমাণ হোস্টালিটির মধ্যে আমি যাব না যেটা আমার দেশের মধ্যে আমার মানে যুদ্ধান্দেহী মনোভাব বা যুদ্ধান্দেহীর কারণে আমার দেশটা পিছিয়ে যাবে। এবং উনি আরেকটা ব্যাপার দেখেন, এই চায়না সফরে এই যে আমাদের যে রোহিঙ্গা যে বোঝা, তারেক রহমানের তো এই রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বা রোহিঙ্গাকে প্রত্যাবর্তন করে ওনার তো নোবেল বিজয় হওয়ার দরকার নাই, যেটা আমরা বিগত ফ্যাসিস্টকে আমরা দেখেছি এই মনোভাবের কারণে সে তার শত অপকর্মগুলোকে ঢেকে দেওয়ার কারণে একটা নোবেল জয়ী মনোভাবের কারণে উনি এই হাসিনা কিন্তু এইখানে কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। আজকে দেখেন রোহিঙ্গা তো আমাদের বোঝা, আমার আভ্যন্তরীণ এইখানে একটা অবশ্যই একটা হুমকি, এবং তাদেরকে এখানে নার্সিং করে এখানকে লালন পালন করে বা তারা পরবর্তীতে কোথায় যাবে এটা তো এখনো আমরা ওইভাবে তো আমরা তাদের ব্যাপারে তো আমরা তো এইভাবে সেটেল ডাউন করতে পারবো না, বা তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য যতটুকু চায়না গভর্নমেন্টের সাথে যে এবার যা আমরা শুনেছি ওনার যে মনোভাব এবং ধীরচেতা মনোভাবের কারণে প্র্যাকটিক্যালি যদি এক্সিকিউশন করতে পারে রিটার্নের ব্যাপারে, যেটা জিয়াউর রহমান সাহেব দেখিয়েছিলেন, আমার মনে হয় 91 এর পরে হয়েছিল সেটা ম্যাডামের জিয়াউর রহমানের সময় এই বাংলাদেশ দুবারই হয়েছিল, এইটা প্রত্যুত্তর দিয়েছে কিন্তু তার আমার সামরিক শক্তির উপর। যদি এইটা এখন আমাদের থেকে 5 গুণ বার্মা হয়েছে, বাট আমাদের অর্থনৈতিক ভিত বা আমাদের আমরা পার্শ্ববর্তী কোনো দেশের সাথে যুদ্ধ করে তো আমরা এই দেশটাকে মানে আমার সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার সব জায়গায় আমার সার্বভৌমত্ব, আমার এই বাংলাদেশের মানুষের কোনো স্বার্থকে আমরা বিকে দেব না, এই মনোভাবটা তারেক রহমান দেখিয়েছেন। এবং উনার যে এই সফরের মধ্যে দিয়ে উনি সেটা প্রমাণ করে আসছেন। এবং বিশ্বের আপনি দেখেছেন এই আনোয়ার ইব্রাহিম তার নিজস্ব টুইট থেকে কি পরিমাণ তারেক রহমানকে অনেক হাইলাইটস করে একটা মানে দিয়েছে। তো আমার মনে হয় দেশের মানুষের কাছে উনি যদি তার লিডারশিপটা যেভাবে উনি মানে শুরুতেই যেভাবে ধীর স্থিরভাবে উনি মানুষকে ভালোবেসে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ রেখে এবং দেশের উন্নয়নের জন্য যেভাবে স্টেপগুলো নিচ্ছে, আমার মনে হয় অতীতের
আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এবং এই ভুল ত্রুটিগুলো মেনে বুঝিয়ে শিখেই উনি কিন্তু ভবিষ্যতের পত্রচর্চাটা করতেছে। আমরা ওনার জন্য আমরা দোয়া করতে থাকি যে আপনি, এবং কি এই উনার যে কাজগুলো পার্শ্ববর্তী দেশ এটা কিন্তু কখনই বাংলাদেশকে ওই উন্নত জায়গায় দেখতে চাবে না, যেই কারণে জিয়া রহমান আমাদের শাহাদাত বরণ করেছেন। সুতরাং তারেক রহমান, এতটুকুই বলি, আমার দেশের যে সার্বভৌমত্বের যে শক্তিটা, যারা এখনো কাঁটাতারের গুলিতে যারা মারা যায়, ফেলানিকে ফেলে রাখলে যেই শক্তিগুলো, যে আওয়াজগুলো একসাথে উচ্চারিত করে, ওই আওয়াজগুলোকে যদি তারেক রহমান অ্যাকোমোডেট করে একসাথে ধারণ করতে পারে, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবই এবং আমরাই সফলকাম হব। জি, সেলিম ভাই, আজকে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এটি তাদের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি দিয়েছে, যেখানে বলা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়নই হচ্ছে প্রধান দাবি, এবং এখানে বলা হচ্ছে যে স্বৈরাচার প্রতিরোধ করা হবে। সরকারের বয়স 3 মাসের কিছু বেশি হবে। এই মুহূর্তে গণভোটের গণদাবি বাস্তবায়ন প্রধান একটা কারণ হতে পারে, যেহেতু 70% ভোট আছে। তা সেক্ষেত্রে গণভোটের 70% রায়ের মাধ্যমে বিএনপি নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে। এই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে কি এটা প্রত্যাখ্যাত হয়েছে? এই 4টা প্রশ্নের মাধ্যমে কি প্রত্যাখ্যাত হওয়া সম্ভব? আসলে দেখেন, আমরা সবাই, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। আমরা আশা করি তিনি হা ভোট দিয়েছেন, এবং জামাত ইসলামী তো বলেছে, সবাই আমরা বলেছি। মানুষ তো ভাই এত গভীরে যায় না। মানুষ কোথায় নোট অফ ডিসেন্ট এটাকে পড়ছে? আচ্ছা, আপনি আমাকে আগে বলেন, নোট অফ ডিসেন্টটা কি ভোট দেওয়ার সময় আপনি যে দিয়েছেন, আমি দিয়েছি, দেখছি নোট অফ ডিসেন্ট? না। তার মানে কি মূল কথা কি ছিল? সংবিধান সংস্কার। আমি সংবিধান সংস্কারের পক্ষে হা ভোট দিয়েছি। আপনার আকল বিবেককে যদি কাজে লাগান, জি, এখানে তাহলে আইনি কর্তব্য। তাহলে আমি একটা প্রশ্ন করি, তাহলে এটা দায়িত্বটা কার? আমি যদি 17 কোটি মানুষ তো ভোট দিয়েছে, আমরা না দেখে ভোট দিলাম, তাহলে এই 300 সদস্য যে নির্বাচিত হলো, তাদের দায়িত্বটা কি? এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে উপযুক্ত প্রক্রিয়া ব্যাখ্যা করেই তো জিনিসটা কার্যকর না, করা। আমরা তো সবাই একমত হয়েছি 2টা পয়েন্টে। এটা যারা নির্বাচিত হবে তারা পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নেবে। এই শপথকারী ব্যক্তিরাই আবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। এটা তো পরিষ্কার। আগে ওনারা শপথ নিক না, শপথ নিয়ে তো এই জিনিসগুলো আপনি যেটা বলছেন, আপনার পয়েন্ট আমি ধরতে পারছি। এখন ওরা বিশ্লেষণ করবে না, যাচাই বাছাই করবেন, এটা তো আমরা বলতেছি না। আমরা বলছি যে মৌলিক বিষয়ের উপর আমরা একমত হয়েছিলাম, যে 2টা বিষয়, যে এখন ভোটের মাধ্যমে এমপি হবেন, আর হা ভোটের মাধ্যমে মূলত সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। তো ওনাদের আংশিক নিলেন, এমপি হইলেন ঠিকই, কিন্তু সেকেন্ডটা তো নিলেন না। এই যে নিলেন না, এটা এখন আইনি যুক্তি দিলে ওনাদের আইনজীবী একসময় একরকম কথা বলবে, আমাদের আইনজীবী, কিন্তু বাস্তবতা হলো এখানে পিপল উইলটাই হইল সার্বভৌম। আর্টিকেল 7(2) অনুযায়ী এর উপরে আর কোনো আইন নেই। যেহেতু জনগণ ব্যাপক ভিত্তিক রায় দিয়ে দিয়েছে যে আমরা সংবিধান সংস্কার চাই, আর বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারের প্রথম 1 নম্বর দফা যেটা, সেখানেও আছে যে তারা সংবিধান সংস্কার করার জন্য কমিশন করবেন। ওখানেও সংস্কার, এখানেও সংস্কার, এখন কেন আপনার সংশোধন? এটাই তো প্রশ্ন। আমাদের বক্তব্যের মূল কথাটা হচ্ছে যে এটা যদি বিএনপি না করে, তাহলে বিএনপি স্বৈরাচারী হওয়ার মতো পথে চলে যেতে পারে। এটা কিন্তু আফটার ইফেক্ট, আফটার ম্যাথ। আমরা বলছি না যে বিএনপি এখনই স্বৈরাচার হয়ে গেছে, কিন্তু যদি বিএনপি জুলাইকে পুরোপুরি ধারণ না করে এবং জুলাই আলোকে যদি সংবিধান সংস্কার না করে, বিএনপি স্বৈরাচার হতে বাধ্য হবে। তার নিয়ত করা লাগবে না, বিনা নিয়তেই মানে এই কার্যক্রম কি স্বৈরাচার হতে, স্বৈরাচার হতে তাকে 10টা মৌলিক পয়েন্ট। আপনার বিচার বিভাগের সংস্কার, যেখানে কোর্ট রায় দিয়ে দিয়েছে আলাদা সচিবালয়, আলাদা সবকিছু, এটার বিরুদ্ধে আপিল করে তারা এটা আটকাই দিল। তারপরে আপনার দুর্নীতি দমন কমিশন আটকাই দিল, মানবাধিকার কমিশন, গুম কমিশন আটকাই দিল। সব এই সংস্কারের প্রধান যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্টই তো বিএনপি এটাকে আটকাই দিল। তাইলে এখান থেকে কিন্তু একটা ভিন্ন স্মেল কিন্তু পাওয়া যায় যে এখানে কেউ তাদেরকে, আমি বলবো না যে গোটা বিএনপিকে কেউ মিসগাইড করছে, কিন্তু বিএনপির মধ্যে মিসগাইড করার মতো কোনো লোক নাই, এটাও আমরা মনে করি না। এখানে বিএনপিকে মিসগাইড করা হচ্ছে কি না, কারণ এত বড় ঐক্য, আপনি বলেন একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কারও কোনো বক্তব্য নাই, সবাই আমরা এক অর্ডারে সবাই জীবন মেরে ফেল, কোনো অসুবিধা না, আমি পিছু হটবো না, বলছে না।
তো এরকম একটা ঐক্য না, জুলাই নিয়ে তো আসলে এরকম ঐক্য এটা ওনারশিপ নিচ্ছে না বিরল। কেন? আমার প্রশ্ন হলো বিএনপির মতো একটা প্রাজ্ঞ বিজ্ঞ 3 বারের রাষ্ট্র পরিচালনার দল, এটা তো জামাত না যে জামাত ক্ষমতায় যায় নাই। এই বল যদি জামাত করতো মানুষ কনসিডারেশন দিতেন, বা তারা ক্ষমতায় আসে নাই, বুঝতেছে না। বিএনপি যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো যিনি দল গঠন করেছেন, যিনি জাতির আপামর মানুষের প্রিয় নেতা ছিলেন, সবাই তাকে মান্য করে। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, তাকে সবাই, তার জানাজায় কী পরিমাণ মানুষ হয়েছে। সেই দলের লোকেরা, যেটা একটা জাতীয় ঐক্য, এটাকে এত বেঁকে টেকে দিয়ে জাতির মধ্যে ফারাক তৈরি করার মধ্যে তাদের কি লাভ রয়েছে? না তারা কোনো শক্তিকে ভয় করছে, না তারা আসলে কি চায় তারা, এটা 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 একেবারেই কিন্তু আমাদের কাছে অপরিষ্কার। এই জন্য আমাদের বক্তব্য, এবার 36 দিনের কর্মসূচির দুইটা প্রধান দাবি। একটাই দেখলেন ইনু সাহেবের রায়টা কিরকম হলো, কারণ বিচার নিয়ে আমরা দেখতেছি স্লথ গতি। আমি আবারও আনছি, এখানে এখানে যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জের মধ্য দিয়ে বিচারকে এক ধরনের স্লথ করে দেওয়া হয়েছে। যে গতিতে বিচার চলছিল সেই গতি থেমে গেছে, এবং বিচার আপনি দেখেন এটা এখানে কোর্টে প্রমাণ করতে পারেন নাই। প্রমাণ না করলে কি বিচারক এমনি রায় দিয়ে দেবে নাকি? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হলো, আমরা মনে করি গণভোটের গণরায়, এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটাকে পুনর্মূল্যায়ন করবেন এবং এই সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ নিয়ে জাতিকে একটা উদ্বেগ থেকে, উৎকণ্ঠা থেকে, কিংবা আবারও আমরা ফেসিবাদের দিকে আমাদের রতন ভাই একজন সংসদ সদস্য হিসেবে কিছু না ঘটে, সরকার দলের প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে, যেহেতু গণভোটের গণরায় বাস্তবায়ন হবে, আবার আশঙ্কাও রয়েছে যদি এটা বাস্তবায়িত না হয় তাহলে আমরাও এই বর্তমান সরকারও স্বৈরাচারী মনোভাবের দিকে যেতে পারে। 2 মিনিট সময় দেব আপনাকে, অনুষ্ঠান শেষ করবো। জি, আমি বলি, আজকে যদি আমরা সব জায়গায় যদি আমরা এক হয়ে যেতাম, কোনো দাবি যদি ওনাদের না করতে হতো, তাহলে আপনার টক শোটার টপিকস কি থাকতো একটু বলেন তো? শুধু থাকতো কিছু। আচ্ছা, আমি আমার শর্টলে বলে যাই। এই যে আমরা মাহমুদুর রহমান আমার দেশের, বারবার উনি রেফারেন্স করছেন, ওনার যোগ্যতা, স্বাধীনচেতা মনোভাব, ওনার দেশাত্মবোধ এবং ত্যাগের ক্ষেত্রে আই ডু রেসপেক্ট, বাট ওনার বর্তমান প্রতিটি নিউজ এটা মোটিভেটেড, এবং আমি মনে করি যে এইটা একটা একপাক্ষিক, কাউকে উৎসাহ দেওয়া আর কাউকে একটু হিউমিলেট করে, এখানে মেলাইন করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে রাখা। আমি ওনাকে শ্রদ্ধা রেখে কিন্তু আমি এই কথাটা বললাম। এখন আরেকটা প্রশ্ন যেটা আপনি করলেন, সেই প্রশ্নটা কি ছিল? উনি যে এতক্ষণ যে মানে বয়ানটা দিলেন, গণভোটের গণরায়ের বাস্তবায়ন না হলে, আপনি দেখেন এই 2 দিন আগে ব্যাংক রেজুলেশন আইন, এটা নিয়ে কত কিছু দেখেন, 18 এটা আজকে এই যে এটা উদ্যোগটা নিল, একবার কিন্তু ভাই কিন্তু প্রশংসাটা করে নেই। আমি এটা বলছি, বাংলাদেশে এই যে লুটেরারা আবার ফিরে আসবে, এটা আমরা প্রশংসা করি, এটাই তো আমাদের দাবি ছিল। এই যে ফিরে আসবে, এটা আখেরে দেখেন, এটা কিন্তু ওনারা আজকে যদি সবকিছু করে দেয় তাহলে কিন্তু কালকে ওনাদের রাজনীতিতে থাকবে। ওনারা আমরা চাই আর একটু সময় নেই এবং বিএনপির উপর আস্থার বিশ্বাস আমরা আশাবাদী থাকি। এবং আমি সর্বশেষ একটা কোরআনের একটা আয়াত দেই বলি, আমাদের সার্বিক আমরা যা দৃশ্যমান যা দেখলাম এবং ওনাদের এই গণভোট বলেন, অন্য কিছুর মধ্যে যাই বলেন, সেইটাতে একটু আমি আমার দলকে যতটুকু চিনি, তারেক রহমানের প্রতি যতটুকু আমার আস্থা বিশ্বাস আমি যতটুকু দেখছি, আমি তো ছোট্ট ক্ষুদ্র মানুষ, ছোট্ট একটা আয়াত, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নাই কোনো ভয় নাই কোনো পেরেশানি। সুতরাং আমি তারেক রহমানের সদিচ্ছার উপর এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রে উনি যে কমিটেড, জুলাই সনদকে আমরা এই যে দক্ষিণ প্লাজায় যা বলেছি অক্ষর অক্ষর পালন করব, তারপরে যদি কোনো জায়গায় কোনো আমাদের মধ্যে অনৈক্য থেকে থাকে, এটা আমরা টেবিলে বসে, যেটা আজকে আমরা সংসদে দেখি, আমরা সেই আশায় থাকলাম। অবশ্যই আমরাও চাই এটি গঠনমূলক জানি সরকার পরিচালনা হয় এবং বিরোধী দলের গঠনমূলক ভূমিকাও থাকে। জি, ইনশাআল্লাহ জুলাই অক্ষরে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কামরুজ্জামান রতন, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। দর্শক, শেষ করছি আজকের এই সময়। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।